কোনো প্রকার উপায় না রেখে ৭০-এর পাকিস্তান আমলের নির্বাচনের থেকে যে প্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন তাদেরকে দিয়ে আপনি বাংলাদেশের সংবিধান লেখাচ্ছেন, যাদের কাজ ছিল পাকিস্তানের সংবিধান লেখা। এই বিষয়গুলো মৌলানা ভাসানী থেকে শুরু করে আমরা তখন দেখেছি জাসদ, ন্যাপ থেকে শুরু করে তৎকালীন মুক্তিযুদ্ধপন্থী অসংখ্য দল, আওয়ামী লীগ ছাড়া সকলে ৭০-এর দশক থেকেই এই সকল প্রশ্ন উত্থাপন করে এসেছেন। গণপরিষদকে তারা অস্বীকার করেছেন এবং ৭২-এর সংবিধানে তারা ক্রিটিক করেছেন। এটা মুক্তিযুদ্ধকে প্রতিফলিত করতে পারেনি, মুক্তিযুদ্ধের আশা আকাঙ্ক্ষাকে, এটা তারা বারবার বলেছেন। সেই জায়গায় যারা আওয়ামী বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী মুক্তিযোদ্ধারা আছেন তারা রয়েছেন বলে আমরা মনে করি, এবং তারা যদি তাদের অবস্থান পরিবর্তন করেন তাহলে তাদের সাথে আওয়ামী লীগের কোনো পার্থক্য থাকবে না। মুক্তিযুদ্ধকে একটা ব্যবসার মাধ্যমে পরিণত যে করেছিল আওয়ামী লীগ, সেই অবস্থানের সাথে তাদের পার্থক্য থাকবে না। তাই বিনীতভাবে তাদেরকে অনুরোধ করছি, তারা মুক্তিযুদ্ধের আদর্শ এবং আকাঙ্ক্ষা যেটার সাথে আওয়ামী লীগ প্রতারণা করেছে সেটি বাস্তবায়নের যে লড়াই ৭০-এর দশক থেকে শুরু হয়েছে, সেই লড়াইয়ের সাথে তারা থাকবেন। যে মুক্তিযুদ্ধ চলমান হিসেবে আমরা দেখতে পেয়েছি ৭০-এর দশক থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, সেই চলমান মুক্তিযুদ্ধে তারা অংশ নিয়েছিলেন এবং সেই স্পিরিট তারা ধারণ করে রাখবেন। সেই যুদ্ধ এখনো শেষ হয় নাই, এটা আমাদের আশা আকাঙ্ক্ষা। শুধুমাত্র এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, ক্ষমতার লোভে তারা এই স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করবেন বলে আমরা আশা করি। এই বিষয়ে একটা জিনিস অ্যাড করি যে এই যে জুলাই সনদের খসড়া পেয়েছি সেটার অঙ্গীকার নাম্বার 2য় পয়েন্টে রয়েছে যে বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলেও সেই ক্ষেত্রে সনদের বিধান, প্রস্তাব বা সুপারিশ প্রাধান্য পাবে। এই ক্ষেত্রেই বেশ কিছু ব্যক্তি তারা বলছেন যে আসলে সেটা তো সাংবিধানিকভাবে সম্ভব নয়, সংবিধান তো আসলে দেশের সর্বোচ্চ স্থান পাবে, সুপ্রিম ল। কিন্তু এক্ষেত্রে আপনাদের কাছে যদি একটু উদাহরণ দেই, এর পূর্বে যখন আমরা দেখেছি যে সামরিক শাসক এরশাদের আমলে হাইকোর্টের বেঞ্চগুলোকে বিকেন্দ্রীকরণ করে বিভিন্ন বিভাগে স্থাপন করার সময় যখন এই বিধানটি করা হয়েছিল, সেই সংবিধান সংস্কারটিকে এই বাংলাদেশের সুপ্রিম কোর্ট সেই সংবিধান সংস্কারটিকে অবৈধ বলে রায় দিয়েছিল, সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী হয় দেখে। এই জুলাই সনদেও কিন্তু সকল দল হাইকোর্টের বেঞ্চগুলোকে ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় শহরে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে। এখন যেই বিষয়ে অতীতে এই সংবিধানের আওতায় বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের কারণে অসাংবিধানিক বলে বাতিল করা হয়েছে যেসব সংশোধনীকে, সেই বিষয়গুলোকে আমরা আবার জুলাই সনদের ভিতরে অন্তর্ভুক্ত করেছি। এখন সেটা কিভাবে আপনার আইনিভাবে বা সাংবিধানিকভাবে এই বিষয়গুলো ভবিষ্যতে সংকট তৈরি করবে না, সেটার যদি বিকল্প কোনো উপায় অন্য কোনো ঐকমত্য কমিশন বা অন্য কোনো রাজনৈতিক দল দেখাতো তাহলেও আমরা বুঝতে পারতাম। কিন্তু আমরা তো দেখছি যে এই সাংবিধানিক কাঠামোর ভিতরে থেকে এই বিষয়গুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে বিভিন্ন রকম বাধা রয়েছে, এবং এই কারণে অত্যন্ত যৌক্তিকভাবেই সাংবিধানিক এবং আইনি ধারাবাহিকতার বিষয়গুলো মাথায় রেখেই এই সংকট ভবিষ্যতে এড়াতেই আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলছি। সেক্ষেত্রে যদি বেটার অল্টারনেটিভ কেউ দেখাতে পারতেন আইনিভাবে, সাংবিধানিকভাবে, সেটা আমরা বিবেচনা করতে রাজি আছি, কিন্তু এখন পর্যন্ত সেরকম কেউ কিছু করতে পারেনি। তাই আমরা মনে করি গণপরিষদ নির্বাচনই সমাধান। ধন্যবাদ। শেষ করে আবার তো বলা, আমরা হচ্ছে ইয়াটা দিয়ে দিব আপনাদেরকে, এইটা দিয়ে দেই আমরা ইয়াটা